আসসালামু আলাইকুম। আজকে জুলাইয়ের 144 তারিখ। আমি আছি আজকে এখানে। আমি সাধারণ শিক্ষার্থী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রদল হামলা করছে। আমি কথা বলতে পারতেছি না। আমরা যারা ভিডিও করতেছেন তাদের উপরে 3 তলা পর্যন্ত ইটপাটকেল মারছে ছাত্রলীগদের মতো। এগুলো সবগুলো ছাত্রলীগের মতো, ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করতেছে। আমরা এখানে আছি, কম্পিটিশন এখানে ঢুকে আছি, যেন আমাদের প্রাথমিক না হয়। আমি এখানে উঠতে পারতেছি না। জুলাই বিপ্লব শেষ হয়েছে, কিন্তু আসলে শেষ হয় নাই। জুলাই 144 তারিখ এখনো চলতেছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এখনো স্বাধীন হয় নাই। আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে গত 21 নভেম্বর ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছিল। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্র দলের এই নৃশংস সন্ত্রাসী হামলা চলাকালীন সময়ে এবং পূর্বাপর সময়ে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যক্ষদর্শী ছিলাম এবং যতটুকু পেরেছি আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। গত 21 নভেম্বর আমার ক্যাম্পাসে কি হয়েছিল, আমার প্রাণের ক্যাম্পাসে কি হয়েছিল, তা এই ফুটেজ গুলোর উপর ভিত্তি করে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে যা দেখেছি তা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। তার আগে এটা বলে নিতে চাই, আমি বাধ্য হয়ে আমি আমার পরিচয় গোপন করছি, আমার ফেস ব্লার করছি, কেননা আমি দেখেছি ওই দিন বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা কোন পর্যায়ে যাইতে পারে দিনের আলোতে। আমি দেখেছি এটা, এবং আমি চাই না যে তারা আমার পরিচয় জানুক। যদি তারা জানতে পারে যে আমি তাদের সন্ত্রাসীদের পরিচয় গুলো ইনশাল্লাহ কিছু করে দিব, আমার ফুটেজ গুলো দেখতে পারবেন। জানতে পারে যে আমি এটা করেছি, আমার সাথে কি হবে আমি কল্পনা করতে পারি না। আমি আমার পরিবার নিয়ে কথা চিন্তা করে আমি আমার ফেস ব্লার করছি। মূল ইয়েতে ফিরে আসি যে ওই দিন 21 তারিখ আমাদের ক্যাম্পাসে কি হয়েছিল সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আমার চোখে যা দেখেছি এবং আমার ক্যামেরা ফুটেজ যা দেখেছি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলতে চাই যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 21 তারিখের এই হামলাটা হইলো আপনাদেরকে আমি এটা একটু বলতে চাই। দেখেন, জুলাই বিপ্লব হলো। জুলাই বিপ্লব সফল হওয়ার পরে আমাদের সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যে হলগুলো আছে সেই হলগুলো যেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমাদের চট্টগ্রাম পলিটেকনিকের হলগুলো বিগত দীর্ঘ 15 বছর ধরে বন্ধ ছিল। আমরা যারা এখানে পড়ালেখা করি তারা বলতে গেলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং আমরা অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন আমরা এখানে ক্যাম্পাসে ক্লাস করার জন্য আসি। সুতরাং হল খোলাটা আমাদের জন্য ছিল অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ দাবি। জুলাই বিপ্লবের প্রায় 3 মাস পর এই দাবির বাস্তবায়নে পলিটেকনিক প্রশাসন গত 6 নভেম্বর হোস্টেলে সিট বরাদ্দের জন্য নোটিশ দেয়। যথারীতি আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে আবেদন করি। হলের সিট অ্যালোকেশনের রেজাল্ট দেওয়ার কথা গত 18 নভেম্বর, কিন্তু ফলাফল প্রকাশের দিন আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে দেখলাম যে আমাদের পোস্টের তালিকা প্রকাশ করা হচ্ছে না। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া আমাদের এই ক্যাম্পাসে ছাত্র দলের কিছু পোস্টেড নেতা এবং বিএনপির নেতারা গিয়ে উপর মহল থেকে চাপ দিয়ে সহ আমাদের হোস্টেলের ফলাফলের তালিকা প্রকাশ করা আটকায় দেয়। তাদের এমন স্বৈরাচারীমূলক আচরণ ধারাবাহিকতায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার, আমাদের যৌক্তিক হক, এটা যে কেড়ে নেওয়া হলো, আটকায় রাখা হলো। এই যৌক্তিক অধিকার আদায়ের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করি। আমরা সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ ঊর্ধ্বতন শিক্ষক হিসেবে যাই, আর আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে 18, 19, 20 এই 3 দিন টানা হোস্টেলের ফলাফলের তালিকা প্রকাশ করার জন্য আমরা আন্দোলন করি। এই আমাদের সাধারণ শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টার ধারাবাহিকতায় গত 20 নভেম্বর দুপুরে স্বৈরাচারের উত্তরসূরিদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে পলিটেকনিক প্রশাসন আমাদের হলের সিটের ফলাফল প্রকাশ করে। তো ফলাফল প্রকাশ হয়েছে সিটের। আমরা সাধারণ শিক্ষার্থীরা তো মহাখুশি, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা ঘুণাক করে চিন্তা করি নাই এর পরের দিন 21 তারিখ ঠিক এই সময় দুপুরে এই ক্যাম্পাসে কি ঘটবে। আমাদের অফিস থেকে বলা হয়েছিল যেদিন ফলাফল দিচ্ছে সেদিন এরপর পরে যে 25 তারিখের আগে হিসাব শাখায় গিয়ে জামানত দেওয়া সহ বাকি প্রসিডিউর ফলো করে যেন আমরা আমাদের সিটটা কনফার্ম করি। তো এই কনফার্ম করার উদ্দেশ্যের পরবর্তী দিন 21 তারিখ সাধারণ শিক্ষার্থীরা তাদের হলে সিট কনফার্ম করার জন্য হিসাব শাখায় যায়। তখন সাধারণ শিক্ষার্থীরা দেখতে পায় যে আবারও ছাত্র দলের পোস্টেড নেতারা প্রশাসনের তোয়াক্কা না করে হিসাব শাখার কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেয়, যেন আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা হলে সিট পেয়েছি তারা হলে সিট কনফার্ম করতে না পারি এবং হল উত্তেজনা না পারি। আমি তো আসলে সাব্বির চিনি আর একটা ঠিকানা চিনি। সাব্বির কি বলছে? নামটা চিনি আর ওইটার কি বলছে? সাব্বির সাজ্জাদ ওরা কি বলছে? এই তুমি বলো, ওরা কি বলছে? কেন কার্যক্রম অফ রাখবে? কেন আমাদের সাথে কথা বলবো? কেন ছাত্র স্যাররা বলছে আমাদের সাথে কথা বলবো? কেন কথা বলবে? তোরা 8 সেমিস্টারে পড়ছ, আমরা এখানে 8 সেমিস্টারে পড়ো। হ্যাঁ, তুই যদি 8 সেমিস্টারে পড়ে থাকিস, তুই যদি ফর্ম পাস আমি কেন পাবো না? তুই যদি হোস্টেলে উঠতে পারিস আমি কেন উঠতে পারবো না? এটা সম্পূর্ণ তো তুই কর্তৃপক্ষের সাথে কথা বলবো। অবশ্যই কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলে কার্যক্রম চালু করবে। কেন কার্যক্রম চালু করবে? কখন? আগে আমাদের সাথে কথা বলতে হবে। আমরা স্টুডেন্ট বলতেছে যে কি তাদের সাথে কথা বলে প্রশাসনকে হিসাব শাখা চালু করতে হবে। সে হচ্ছে ছাত্র দলের একটা পোস্টেড নেতা, তার নাম হচ্ছে যে সাব্বির। আমরা এখানে ছাত্র দল নেতা সাব্বিরের ঠিক পাশেই আছে আরেক ছাত্র দল নেতা সাজ্জাদ, আর এই সাজ্জাদের ঠিক বাম পাশে আছে আরেক ছাত্র দল নেতা রাফি। কোনো কথা নাই। আমি
যখন হিসাব শাখা থেকে এই হট্টগোল শুরু তখন আমি ছিলাম ক্লাসে। যখন হিসাব শাখা থেকে এই হট্টগোল বাইরেও ছড়িয়ে পড়ে তখন আমাদের ক্লাস ডিসমিস হয়ে যায় এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা নিচে নেমে আসি এবং তখনই হচ্ছে আমি ভিডিও করা শুরু করি। আমার ভিডিওর মেটাডাটা থেকে পাওয়া এক্সাক্ট সময় উল্লেখ করে আমি ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে দেখাবো। 3টা বাজে আমি নিচে নেমে আসি দেখতে পাই যে জোরপূর্বক বন্ধ করে দাও হিসাব শাখার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে একটি ছাত্র রাজনৈতিক দল এসে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে তা সত্ত্বেও পলিটেকনিক প্রশাসন কেন নিশ্চয় এবং নির্বিকার তার জবাব চাই। এভাবে বেশ কিছুক্ষণ হিসাব শাখার সামনে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পাল্টা স্লোগান হয় এবং ছাত্রদল নেতাকর্মীদের দিক থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিছু হাতাহাতি হয়, কিন্তু এগুলোই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কেননা কয়েকজন সম্মানিত শিক্ষক এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা সিনিয়র ভাইয়ারা আমাদেরকে দূরত্ব বজায় রেখে পাশে সরে যেতে বলেন যেন আমরা কোনো ঝামেলা না জড়াই। আমরা সাধারণ শিক্ষার্থীরা এক পাশে এসে যে যার মতো স্লোগান টোকা দিতেছিলাম আর ওইদিকে ছাত্রদল নেতা সাব্বির শিক্ষকদের সাথে আঙুল তুলে তুলে কথা বলতেছে। এই মুহূর্তে আমাদের সিনিয়র ভাইয়ারা আমাদেরকে চুপ করতে বলেন এবং দূরত্ব বজায় রেখে দূরে সরে যেতে বলেন, কেননা আমাদের কোনো কিছু সুযোগ নিয়ে যেন তারা কোনো অঘটন ঘটানোর সুযোগ না পায় এবং আমরা যেন সমস্ত ঝামেলা থেকে সেফ থাকি। আর তারা তাদের স্বভাবজাত উচ্ছৃঙ্খল কার্যকলাপ চালিয়ে থাকে। ছাত্রদলের পক্ষ হয়ে এরকম একজন উচ্ছৃঙ্খলাকারীর নাম শাহরিয়ার নাফিস। ইন্টারেস্টিংলি গাউসিয়া কমিটি এখন লিগ্যাল লেকচারই দলের লেজ ধরছে। শাহরিয়ার নাফিসের পাশে আছে আরেকজন যার নাম জানি না, তবে এ ছিল প্রচুর উচ্ছৃঙ্খল। পরবর্তীতে দেখবেন এও ছাত্রদলের পক্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করতেছে। আচ্ছা, কেউ হয়তো মনে করতে পারেন যে কি ছাত্রদলের নেতাকর্মীদের সংখ্যা ছিল হাতে গোনা আর আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম তো অনেক, তা সত্ত্বেও কেন আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে হিসাব শাখা কার্যক্রম চালু করতেছি না। আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পুরোটা সময় প্রশাসনের দিকে তাকিয়েছিলাম আর ছাত্রদলের চিন্তা ছিল এটাই যে আমরা যেন সাধারণ শিক্ষার্থীরা কোনো ক্রমে তাদের উপর হাত তুলি। আর এই হাত তোলার শ্রদ্ধা হিসেবে ধরে তারা কাহিনীটা আরো বড় করতে চাইছিল। কিছু বলার দরকার নাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা বৈধভাবে হলে সিট পাইছি তাদেরকে গেস্ট রুমে উঠানোর হুমকি দেয় ছাত্রদলের এই নেতা। পুরাই লীগের মতন, লীগের প্রসঙ্গ যাতে চলে আসছে সেহেতু আপনাদের কাছে পরিচয় করা দিতে চাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছে সাবেক কর্মী সন্ত্রাসী যাদেরকে জুলাই বিপ্লবের পরে ছাত্রদল পুনর্বাসন দিছে। এ হইতেছে তৌসিফুল ইসলাম।
চিহ্নিত ছাত্রলীগ আর তার ক্লাসমেটরা আমার নিশ্চিত করছে যে সে একটা কুখ্যাত ইফটিজার। আর এই চিহ্নিত ছাত্রলীগ আর কুখ্যাত ইফটিজারটারেই ছাত্রদল জুলাই বিপ্লবের পরে হাসিমুখে তাকে ফরম দিয়ে পুনর্বাসন দেয়। আর তসিফের ঠিক পাশে আছে তার বেসমেট সাবেক ছাত্রলীগ কর্মী মুয়াজ, যাকেও ছাত্রদল জুলাই বিপ্লবের পরে পুনর্বাসন দেয়। সাবেক লীগ আর বর্তমান দলগুলো যার সাথে আছে দেখতেছেন সে হচ্ছে আরেক ছাত্রদল নেতা শ্রাবণ মজুমদার। আর ছাত্রদল নেতা শ্রাবণ মজুমদার ঠিক পিছনে ছাত্রদলে পুনর্বাসন পাওয়া আরেক সাবেক ছাত্রলীগ যার নাম মুরাদ। এই ছাত্রলীগ কর্মীও অন্যান্য সকল ছাত্রলীগ কর্মীর মতো ছাত্রদলে হাসি মুখে পুনর্বাসন পায়। এই সময় আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের মূল গেটের দিকে এগিয়ে যাই। দেখতে পাই যে আমাদের ক্যাম্পাসের গেটের সামনে বহিরাগতরা ভিড় করেছে। যেহেতু সামনের গেটে বহিরাগতরা ভিড় করেছে, সুতরাং আমরা সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ পিছনের গেটে যাই এবং আমি পিছনের গেট থেকে আরো 15 মিনিট পরে সামনের গেটে এসে দেখি পরিস্থিতি আরো বড় হয়েছে। মূল ফটকের সামনে আরো বেশি বহিরাগত ভিড় করেছে। আমি যখন সামনের গেটে পৌঁছলাম তখন দেখলাম যে কি একটা বিষয় নিয়ে ঝামেলা চলতেছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের যারা নেতৃত্বে আছেন তাদের একজন নিজ উদ্যোগে ছাত্রদলের যাদেরকে সরি বলতেছেন যেন হচ্ছে ছাত্রদলের এরা ওই ঝামেলাটাকে নিয়ে আরো লম্বা করতে না পারে। আপনি বলছেন উনি তো বলেন ভাই জায়গায় বলবি ভাই এখানে মিথ্যা কথা বলছে এখানে মিথ্যা কথা বলছে এখানে মিথ্যা কথা বলছে এখানে মিথ্যা কথা বলছে। এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা পরিষ্কারভাবে বলি যে আমরা আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা জড়াবো না এবং যারা বহিরাগতদেরকে নিয়ে আমাদের সাথে ঝামেলা করতে আসতেছে তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের কাছে যাচ্ছে না। আমাদের অধিকার আমারে আমার কোনো সম্পর্ক আছে না আমাকে কেন আমরা তো জানি হোস্টেলে উড়াই দিছে হোস্টেলে উড়াই দিছে আসলে গেলে আসো কেউ না কি করে আমরা না খাইছে আমরা সন্ত্রাসীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছে ঠিক আমাদের ছাত্রদের বাইরে ফুলের টোকাও লাগে। আবারও বলতেছি কোন ছাত্রের গায়ে যদি ফুলের টোকাও লাগে সর্বোচ্চ জবাব দিব ইনশাআল্লাহ। কোন টোকায় কোন ছাত্রলীগের দূষণ কোন সন্ত্রাসী আমার ক্যাম্পাসে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালাবে আমরা ছাত্ররা বেঁচে থাকতে সুযোগ করে দেব না। এই সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। যেহেতু আমাদের ক্যাম্পাসের মূল ফটকের সামনে বহিরাগত সংখ্যা ক্রমাগত বেড়ে চলছিল, সুতরাং আমরা সাধারণ শিক্ষার্থীরা মূল ফটকের দিকে এগিয়ে যাই। আমাদের এখানে কোনো দলের পরিচয় নাই, কোনো কিছু নাই, কোনো শিবিরে আমরা কোনো না, আমরা সবাই সাধারণ স্টুডেন্ট। এখানে শিবির বলতে কেউ নাই। আমার কাছে প্রমাণ আছে, সব প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাতে পারবো। আমি প্রমাণ দেখে চলে যাচ্ছ কেন, চলে যাচ্ছ কেন? শিবিরের লিডার, শিবিরের লিডার চলে যাচ্ছ কেন? এদিকে আসো। শিবিরের লিডার
এদিকে আসো, তোমাকে আমি চিনি ভালো করে। তোমার সব কিছু আমি চিনি, তোমার আমার কাছে আছে। আর আমি মসজিদ থেকে পড়ে আসছি। আপনাদের কাছে কি চট্টগ্রাম পলিটেকনিক আপনাদের কাজ কি? মসজিদ থেকে আপনাদের চট্টগ্রাম পলিটেকনিকের কাজ কি? একটা প্রশ্ন উত্তর দেন। চট্টগ্রাম পলিটেকনিক কি করবেন? আমরা আমাদের কলেজে আপনারা কি করবেন? কোনো কথা বলার দরকার নাই। লাইভে আছি। পুরাই লীগের মতন আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিতেছে। তাদের দলীয় স্বার্থের বিরুদ্ধে যে কথা বলতেছে পুরাই আগের লীগের মতন এখন আমাদেরকে শিবির ট্যাগ দিতেছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে হোস্টেলে ফলাফল প্রকাশের জন্য আন্দোলন করছিলাম। আমাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে কোনো এরকম শিবির টিবির শব্দ আমি শুনি নাই, কিন্তু এই দলের লোকগুলা পুরাই স্বৈরাচারের মতো আওয়ামী লীগের মতো আমাদেরকে শিবির ট্যাগ দিয়ে তাদের সন্ত্রাসী স্লোগানের এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসের তথাকথিত বৈধতা তৈরি করতে চায় পুরাই লীগের মতো। বহিরাগতদের এসব সন্ত্রাসী স্লোগান শোনার পর আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে যেসব ছাত্র দলের নেতাকর্মীরা ছিল তারাও আমাদের মূল ফলকের দিকে চলে আসে এবং বাইরের বহিরাগতদের সাথে সুর মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী স্লোগানগুলো দিয়ে থাকে শিবির ট্যাগ দিয়ে। এসব ছাত্র দলের নেতাকর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী স্লোগান দিতেছিল এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের বিরুদ্ধে স্লোগান তো দিয়েছিলাম, শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি চাই না, কিন্তু ওইসব ছাত্র দলের নেতারা তাও আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালাতে চায়। দেখতে পাচ্ছেন দেখতে রান্না করে এই সময় এসে বাহির থেকে একটা সরকারি সিল লাগানো কালো গাড়ি ঢুকে। এখন ক্যাম্পাসে কোনো গাড়ি ঢুকতে হলে তো তাকে পুরো গেটটা খুলতে হবে। এখন সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা ছিল যেহেতু গেট খুলবে সেহেতু এই সুযোগ নিয়ে হয়তো বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে। বহিরাগত প্রবেশের আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা সামনে থেকে যে দ্বিতীয় গেটটা আছে এই গেটে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ভাই পুরা খোলাই দিছে না এরা কিভাবে ঢুকতেছে গাড়ি ঢোকার জন্য গেট খোলাকে পুঁজি করেই বহিরাগতরা সর্বপ্রথম ক্যাম্পাসে ঢোকার সুযোগ পায়।
রাজাকার ভিডিও করো কেন গেট বন্ধ করছিলাম প্রথমে আমাদের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকায় শুরু থেকে ক্যাম্পাসের গেট পলিটেকনিক প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল। যেহেতু প্রথম থেকে তারা কোনো বহিরাগত ঢুকতে পারে না ক্যাম্পাসে, সেহেতু তারা আমাদের সাধারণ স্টুডেন্টদের কইতেছে আমরা গেট বন্ধ করে দিচ্ছি। দেখুন তারা কিভাবে আমাদের দিকে এগিয়ে আসতেছে, দেখুন এই যে দেখুন তারা কিভাবে আমাদের দিকে এগিয়ে আসতেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের দেখুন তারা বাইরের কার্ড টাকা সত্ত্বেও তারা কি অবস্থা করছে। যেমনটা দেখলেন একজন শিক্ষার্থীর আইডি কার্ড চেক করার নাম দিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের দিকে জোর করে তেড়ে আসছে এবং ঝামেলা পাকানোর চেষ্টা করছে। গত ফুটেজটা অন্য একজনের ধারণ করা, আমি এক ঘটনার ফুটেজ অন্য একটা অ্যাঙ্গেল থেকে ধারণ করতেছিলাম। দেখতে পাচ্ছেন ছাত্রদলের কোন কর্মী একটা আমাকে ভিডিও অফ করার জন্য হুমকি দেয়, থ্রেট দেয়। এরপরে আমি মূলত নিজের নিরাপত্তার জন্য দ্রুত উপরে চলে যাই। আমাদের ছাত্রদল থ্রেট দেওয়ার পর আমি যখন নিজের নিরাপত্তার জন্য দ্রুত উপরে চলে যাইতেছিলাম, তখন ছাত্রদলের এরা আমার মতো ভিডিও করা অন্য একজন ভাইয়ের উপর হামলা করার চেষ্টা করেছিল। তারা কি ঢুকাচ্ছে সরাসরি লাইভ দেখেন, দেখেন লাইভ বন্ধ করার জন্য তারা কি অবস্থা করে নামছে। এর মধ্যে আমি উপরে চলে যাই, উপরে চলে গিয়ে পরবর্তী ফুটেজ ভিডিও করা শুরু করি। বাই ফার পরবর্তী ফুটেজটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটেজ, কারণ এই ফুটেজ আপনারা দেখবেন যে সাধারণ শিক্ষার্থীদের উপরে কিভাবে কারা হামলা করেছে, এবং আমি আমার জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আর ঘড়িতে ঠিক 4টা বেজে 13 মিনিট আমার মতো ভিডিও করা ভাইটির উপরে ছাত্রদলের হামলা চেষ্টার পরে যে গ্যাঞ্জাম তারা তৈরি করছিল, বলতে গেলে আমার ভিডিওটা সেই গ্যাঞ্জামের পর থেকে শুরু করা। সাধারণ শিক্ষার্থীদের উপর তারা কি আক্রমণ করতেছে। এগুলো সব গোল লিগের বাচ্চা ছিল, এগুলো সব গোল লিগের শুয়ার ছিল ফার্স্ট সেমিস্টারে। মাথা মাটি গেছে দেখেন। আপনারা এখন দেখেছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে মূল হামলাটা কিভাবে শুরু হয়েছিল। চলুন একটু ফুটেজটা বিশ্লেষণ করা যাক, কেমনে কেমনে কি হয়েছে, কারা কারা কি করছে। সবার আগে হলো চতুর্ভুজের ভিতরে কি করতেছে সেটা দেখার চেষ্টা করি। একজন দেখতেছি শুয়ে আছে, মনে হচ্ছে সিরিয়াস ভাবে আহত। সম্ভবত এর আগে লাইভ করা ভাইটির দিকে ছাত্রদলের রাতে এসে হামলা করতে চাইছিল, সম্ভবত সেখানে আহত না কি হয়েছে, দেখা যাক কি হয়। তার মানে যা বুঝলাম এর আহত হওয়ার বিষয়টা শ্রোতা হিসেবে নিয়ে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করবে, এবং সেটাই হয়েছে। কারা কারা হামলা করছিল সেটা দেখার আগে চলুন দেখিনি ওই যে ছাত্রদলের আরেকজন যারা আহত হওয়া শ্রোতা নিয়ে ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছিল, ওই আহতর অবস্থা দেখিনি, যেখানে একদম মরার মতো পড়েছিল এখানে।
কি 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 দেখছেন দেখছেন একদম মরার মতো আহত হয়ে পড়া থাকা মানুষ এখন নিচে উঠে গেছে না। আসলে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা তখন ওদিকে ছিল না, যদি ওদিকে থাকতো তাহলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম। এর পরবর্তীতে একটু একটু যা দেখতেছেন এখান থেকে নিজের থেকে উঠে কোন দিকে চলে গেছে। মানে স্বৈরাচার খুনি হাসিনার মতো ভিকটিম কার্ড প্লে করে নাটক সাজায় স্টুডেন্টদের উপর ছাত্রদল হামলা করছে। চলেন এবার সাধারণ ছাত্রদের উপর হামলা করা ছাত্রদলের সন্ত্রাসীগুলোরে চিহ্নিত করার চেষ্টা করছি। এর নাম হইতেছে রনিম চৌধুরী, জিয়ার সৈনিক, ছাত্র দলের পোস্টার নেতা। দেখেছেন তো সে কিভাবে নিচ থেকে সাধারণ ছাত্রদের উপরে হামলা করছে এবং সাধারণ ছাত্রদের হামলা করার পরে সে আবার বহিরাগতদেরকে ডেকে আনতেছে বাইরে থেকে। ওই যে কালো গাড়ি ঢোকার সময় গেট খুলছে, তখন যেসব বহিরাগত গুলো আমাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ পাইছিল ওইগুলো সে আসার ইশারা দিয়ে আবার সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে। আর ইতিমধ্যে তো আমাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করা ছাত্র দলের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী এর নাম শারিয়ান নাফিস, আর রনিমের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী এর নাম রাফি। এরপর ছাত্র দলের দিক থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আরেকজন হামলে পড়ে, এর নাম পরিচয় আমি জানি না। ছাত্র দলের সে আহত নাটক করার পর ছাত্র দলের নেতা কর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার যে প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা আমাদের উপর হামলা করার জন্য যে লাঠিসোঁটা নিচে ছিল নিচে দেখতে পাচ্ছেন, এবং তারা সেই লাঠিসোঁটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে পিছন থেকে আক্রমণ করে। এরা চিনছেন? এরা কিন্তু আপনাদেরকে চিনে দিয়েছিলাম, এর নাম তৌসিফ। আগে ছাত্রলীগ করতো, চিহ্নিত ইফতিজার, পরে ছাত্র দলের পুনর্বাসন দিয়েছে, সে এখন ছাত্র দলের সন্ত্রাসী করে। আমি যখন ভিডিও করতেছিলাম আমার বেশ কয়েকবার হুমকি দিয়েছিল, এবং এ হচ্ছে যে ছাত্র দলের ওই কয়েকজনের মধ্যে একজন যারা লাইভ বন্ধ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের দিকে হামলা করতে আসছিল। এই যে ছাত্র দলের পক্ষ হয়ে সাধারণ ছাত্রদের দিকে ইট মারতেছে, তার নাম তাজ। সে আগে ছিল ছাত্রলীগের ক্লাস কমিটির আহ্বায়ক, এখন সে ছাত্র দলের পক্ষ হয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করতেছে। সাধারণ ছাত্রদের উপরে তাজ ইট মারার পরে তার ঠিক পিছনে লাল জামা পরা আরেকজনকে দেখতেছেন না, যে সাধারণ ছাত্রের উপরে লাঠি মারতেছিল, তার নাম হচ্ছে মুরাদ। আগে তৌসিফদের সাথে ছাত্রলীগ করতো, বিপ্লবের পরে ছাত্র দলের পুনর্বাসন দিয়েছে। তৌসিফ একজন সাধারণ ছাত্রের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারার সময় যে পিছনে দাঁড়া দেখতেছিল, এবং তৌসিফকে সাধারণ ছাত্র ধরার পর যে তৌসিফের বাচ্চা দেখেছিল তার নাম মুয়াজ, সেও ছাত্র দলের পুনর্বাসিত সাবেক ছাত্রলীগ। ছাত্র দলের শুরু করা সংঘর্ষ এখন সাধারণ শিক্ষার্থীরা জড়িয়ে গেছে, এবং নিরীহ সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্র দল লাঠিসোঁটা নিয়ে আক্রমণ শুরু করেছে। ওইখান থেকে লাঠি নিয়ে সন্ত্রাসী তৌসিফ সাধারণ শিক্ষার্থীদের পিছনে গিয়ে একজন সাধারণ শিক্ষার্থীর মাথায় কিভাবে আঘাত করেছে আপনারা দেখেছেন। ওই একই জায়গা থেকে আরেকজন একটা লম্বা ভাঙ্গা কাঠের চেয়ার নিয়ে সামনের দিক দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করতে যায়, হামলা করতে যায়। এর নাম রৌনক, ছাত্র দলের পুনর্বাসিত সাবেক আরেক লীগ। সাধারণ শিক্ষার্থী ভাইটির মাথায় সন্ত্রাসী রৌনকের পাশে আরেক যে সন্ত্রাসী সজোরে লাঠি মারছিল তার পরিচয় আমি জানতে পারি নাই, এজন্য আমি দুঃখিত। এবার আরেকটা সন্ত্রাসীকে চিহ্নিত করি। আপনাদেরকে দেখিয়েছিলাম নিচে যখন আমি লাস্ট ভিডিও করতেছিলাম, তখন একজন এসে আমার থ্রেট দেয়। কেন করব কেন করব কেন করব লিগের মধ্যে বাইসুন থাকে লিগের মধ্যে যে থ্রেট দিছিল সে হচ্ছে এর নাম সাফায়াত। চিহ্নিত ছাত্রলীগ গত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় লাফাট খাওয়া সত্ত্বেও সে কোন এক কারণে আমাদের হোস্টেলে সিট পাইছে, এবং সে এখন ছাত্র দলের পুনর্বাসনে ছাত্র দলের হয়ে সন্ত্রাসী করতেছে। এই সাধারণ ছাত্র ভাইটির উপরে ছাত্র দলের সন্ত্রাসীগুলা যে নৃশংস হামলা চালাইছে, যে পাশবিক হামলা চালাইছে, এটা আপনাদেরকে বারবার দেখাইতে আমার মোটেও ভালো লাগতেছে না। তবে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করার নিমিত্ত আমাকে বারবার এটা দেখতে হচ্ছে। চলেন চিহ্নিত করবো এমন আরেকটা সন্ত্রাসীর দিকে নজর দিই। যেমনটা দেখতেছেন সন্ত্রাসী রৌনক এবং তার পাশের নাম না জানা সন্ত্রাসীটা যখন সাধারণ শিক্ষার্থী ভাইটির মাথার থেকে সজোরে ভাঙ্গা চেয়ারে ভাঙ্গায় লাঠি ছুড়ে মারতেছিল, ঠিক তখনই তাদের ঠিক পিছন থেকে এই সন্ত্রাসীটা ভাঙ্গা লাঠি তুলে নেয়, এবং ইতিমধ্যে সজোরে মাথার মধ্যে আঘাত লাগা ভাইটির দিকে লাঠি নিয়ে হামলা করতে তেড়ে আসে। এর নাম সীমান্ত বড়ুয়া, সাবেক ছাত্রলীগ, আর স্পষ্ট করে বললে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ছাত্রলীগের ক্লাস কমিটির সদস্য সচিব ছিল। এখন সে বর্তমানে ছাত্র দলের পক্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করতেছে। এগুলো সবগুলো লিগের বাচ্চা ছিল, এগুলো সবগুলো লিগের শুয়োর ছিল ফার্স্ট সেমিস্টারে। কেউ খেয়াল করে দেখছেন? ইনি আমাদের ইনস্টিটিউটের একজন সম্মানিত শিক্ষক। ইউনিয়ন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে এসব সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচানোর চেষ্টা করতেছিলেন। ওই জন্য মনে আছে সর্বপ্রথম আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছিল কে? ছাত্র দলের পোস্টার নেতা রনিম চৌধুরী। সে এখন আবারও সেই সম্মানিত শিক্ষকের মাথার উপর দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দিকে চেয়ার ছুড়ে মারে।
হামলার এই পর্যায়ে এসে ছাত্রদলের নেতাকর্মীদের খেয়াল হয়ে যে আমরা সাধারণ শিক্ষার্থীদের উপর থেকে ভিডিও করতেছি এবং তাদের খেয়াল হওয়ার সাথে সাথে তারা নিচের থেকে আমাদের দিকে পাটকেল ছুটতে থাকে। আমাদের সাথে সেখানে মেয়েরাও ছিল, ছাত্রীরাও ছিল, কিন্তু তারা সেটা কোনো পরোয়া করে নাই। ঘটনার আকস্মিকতা বা পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমরা সবাই দিক বিদিক ছোড়াছুড়ি করতেছিলাম, আর সন্ত্রাসীগুলো নিচের থেকে আমাদের দিকে মুহূর্তে ইটের কণা বালা ছুড়ে মারতেছিল, কঙ্কর ছুড়ে মারতেছিল। না জানি আমি ভিডিও করতেছি, এটা কোনো সন্ত্রাসী দেখে আমার উপর হামলা করে। এই আশঙ্কায় আমি আমার মোবাইল আমার বুক পকেটে নিয়ে ভিডিও করতে থাকি, যেন তার অবস্থান আবার আমি ভিডিও করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা করেছিলাম তারা অন্তত যা ছিলাম, কিন্তু সাধারণ শিক্ষার্থী যেসব ভাইরা গ্রাউন্ডে ছিল তাদের যে কি অবস্থা হয়েছে আল্লাহ। আমি তো শুধু ক্যাম্পাস চত্বরের এদিকে ভিডিও করতে পারতেছি, ক্যাম্পাসের পিছনে তো কভার দিতে পারতেছি না। সন্ত্রাসীগুলো তো ক্যাম্পাসের পিছন দিকে দৌড় মারছে টুকার সাথে সাথে হামলা করার জন্য। ওখানে যে কি হইতেছে আমি কল্পনা করতে পারতেছি না। ভিডিও করিস না ভাই, এখানে আছে ভিডিও করিও না, দেখতেছ বাইক থেকে ভাই ভাই প্লিজ প্লিজ ভাই ভাই ভিডিওটা অফ করেন, ভিডিও
সবাই এদিকে যায় না, এদিকে থাকেন একসাথে সবাই এদিকে যায় না, ওইদিকে যায় না, একসাথে থাকেন না একদম বাইরে যারা ভিডিওটা দেখতেছেন ভাই হন বাবু হন, ভাই আমি জানি না আমি আমার নিজের কেমনে ব্যাখ্যা করবো। যখন দেখতেছি বহিরাগতরা আমাদের ক্যাম্পাস দখল করে এভাবে শোডাউন দিতেছে, মনে হইতেছিল যে কি আমার ফিলিস্তিনের জন্য বহিরাগত দখলদার ইসরায়েল এসে দখল করে নিজেদের দাবি করতেছে, শিবির টেক দিয়ে জবাই করার স্লোগান দিতেছে। ভাই মনে হইতেছিল ইসরায়েল নিজে ফিলিস্তিনিদেরকে হামাস ট্যাগ দিয়া ইসরায়েল তাদের কর্মকাণ্ড লিগালাইজ করার চেষ্টা করতেছে। মনে হচ্ছিল যেন আমি গাঁজার বিছান যেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দখলদারদের দখলের ভিডিও করতেছে। এবার উপরে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপরে এসব সন্ত্রাসীগুলা মূল হামলা শুরু করে। ওইদিকে হলরুমের এখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা ছিল তাদের দিকে এবার নিচের থেকে সজোরে ইট পাটকেল ছুড়ে মারা হয় এবং মুহূর্তের মধ্যে সন্ত্রাসীরা উপরে চলে আসে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের শিবির খোঁজার নাম দিয়ে হামলা শুরু করে। আমি ভয় ভিডিও অফ করে মোবাইল পকেটে ঢুকাই ফেলি। এই সময় তারা ওই শিবির বলে কয়েকজন সাধারণ ছাত্রের উপর হামলা করে। সময় শিক্ষক সহ আমরা বাকি শিক্ষার্থীরা তারা ছাত্রদের সন্ত্রাসীগুলো থেকে ছাড়াই এনে কন্ট্রোল রুমে ঢুকাই। যখন তারা আরো দলবল হামলা করতে আসছে আমাদের উপর, তখন আমি শিবির টেক দিয়ে আক্রান্ত হওয়ার ভয়ে হাত দিয়ে মোবাইল ঢুকিয়ে ফেলি। তাও যতটুকু দেখতেছেন যে কি ছাত্রদলের সন্ত্রাসীগুলো পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দরজা জোরপূর্বক খুলে সেখানে সাধারণ শিক্ষার্থী ভাইটের উপর রক্ত পিপাসু হাইনার মতো হামলে পড়েছে। ওই কন্ট্রোল রুমে মেয়েরা আশ্রয় নিয়েছিল।
ইতিমধ্যে তারা তাদের ভাষায় ক্যাম্পাস দখল করে ফেলেছে। দখল করার পরে তারা তাদের মিছিল নিয়ে ক্যাম্পাসের মূল গেটের দিকে যায়। সেইখানে এই চিত্র। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম নেতৃত্বদানকারী ছাত্র দলের এই আসিফ চৌধুরী লিমন ধর্ষণ মামলার আসামি। যখন ক্যাম্পাসের সামনে গেটে এই কাহিনী, তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা কম্পিউটার ডিপার্টমেন্টে গিয়ে আশ্রয় নিই। সম্মানিত শিক্ষক ডিপার্টমেন্টের গেট লক করে দেয় যেন সন্ত্রাসীগুলো আমাদের উপর হামলা করতে না পারে। এখানে এসে মূলত যে আপনাদেরকে সবার আগে যে ভিডিও ক্লিপটা দেখাইছি ওটা করি। আর ওই দিন দুপুরে আমার কিছু খাওয়ার সুযোগ হয় নাই। ক্ষুধার্ত দুর্বল শরীর নিয়ে ভিডিও করার জন্য বারবার দৌড়াদৌড়ি করেছি। প্রতি মুহূর্তে হামলার একটা প্যানিক ছিল। নিউমোনিয়া রোগী আমি। এই পরিস্থিতিতে ভালো করে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। ভাই আমার পুরো হাত পা শরীর কাঁপতেছিল, চোখে মুখ অন্ধকার রাখতেছিল। এই অবস্থাতে আমার প্রথমে দেখানো ভিডিওটা করা। 3 তলা পর্যন্ত ইটপাটকেল মারছে ছাত্রলীগদের মতো। এগুলো সবগুলো ছাত্রলীগের মতো, ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করতেছে। জুলাই বিপ্লব শেষ হয়েছে, কিন্তু আসলে শেষ হয় নাই। জুলাই 144 তারিখ এখনো চলতেছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এখনো স্বাধীন হয় নাই। এমন অবস্থায় বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত আমরা কম্পিউটার ডিপার্টমেন্টে লুকিয়েছিলাম। পরে পুলিশ আসলো, ক্যাম্পাসের ভিতরে পরিস্থিতি শান্ত হলো, ক্যাম্পাস খালি করলো। আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে বলা হলো। আমি ক্যাম্পাস থেকে বের হয়ে আমার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, যেহেতু আমি দুর্বল ছিলাম সেহেতু রিক্সা নিয়ে টেকনিক্যাল মোড়ের দিকে রওনা দিই। আর ভাই আমি যখন বিকেটিডিসি মোড ক্রস করবো, তখন ওই চিহ্নিত সন্ত্রাসীগুলাই আমার শিবির টেক দিয়ে রিক্সা থেকে টেনে হিস্ট্রে নামিয়ে আমার উপর এলোপাতাড়ি হামলা শুরু করে। অথচ আমি শিবির টেকে কিছু চিনিও না। আমি প্রতিদিন প্রায় 3 ঘন্টা, প্রায় 50 কিলোমিটারের মতো জার্নি করে বাসা থেকে ইনস্টিটিউটে আসি শুধু ক্লাস করার জন্য। আমার হোস্টেলে সিট পাওয়াটা আর ছাত্র দলের স্বার্থের বিরুদ্ধে গিয়ে হোস্টেলের তালিকা প্রকাশের জন্য গত কয়েকদিন আন্দোলন করাটা আর হামলার দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করাটা ছিল আমার অপরাধ। তারা আমার উপর এলোপাতাড়ি হামলা করে, আমার চশমা ভেঙে দেয়, আমার মানিব্যাগ হাতিয়ে নিয়ে ফেলে। ভিডিও ধারণ করা আমার মোবাইলটা তারা নিয়ে ফেলতো, কিন্তু ব্যাগের ভিতরে লুকিয়ে রাখাই তারা সেটা নিতে পারেনি। চরম দুর্বল আর রোডে আহত অবস্থায় পড়ে থাকা আমাকে জনসাধারণ কয়েকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে পৌঁছার চেক আপ করার কিছুক্ষণ পর রক্তে ভাসা একজনকে ইমার্জেন্সি বিভাগে আনতে দেখি। আল্লাহ, এমন ভাবে রক্ত আমি সরাসরি আগে কখনো দেখি নাই। আশঙ্কাজনকভাবে আহত উনি ছিলেন একজন সম্মানিত শিক্ষক। ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে আক্রমণ করেছে, সম্মানিত গুরুজন শিক্ষককে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। আমাদের দেশটাকে আমরা নতুন করে স্বাধীন করেছি বলেছিলাম, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এমন একটা দল যারা ক্ষমতায় আসার আগে ইতিপূর্বে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের মতো সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। জানি না তারা ক্ষমতায় আসলে কি করবে। আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে বর্ণনা করে নিউজ হয়েছে, এমন অনেক নিউজ হয়েছে। সত্য খবর প্রচার করার জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু বিগত স্বৈরাচারের দোসর মিডিয়াগুলো আমাদের উপর হামলাকারী বিএনপি ছাত্র দলের মতো, বিগত স্বৈরাচারী ডিকশনারির মতো আমাদেরকে শিবির টেক লাগিয়ে নিউজ করেছে। আমি চট্টগ্রাম পলিটেকনিকের 19 নভেম্বরের একজন প্রত্যক্ষদর্শী এবং হামলার শিকার একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটার প্রতিবাদ জানাই। এই হলো 21 নভেম্বরের হামলার একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি সন্ত্রাসীদের চিহ্নিত করে দিয়েছি। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী করা এমন সন্ত্রাসের ন্যূনতম শাস্তি হচ্ছে ছাত্রত্ব বাতিল, আর সর্বোচ্চ শাস্তি কি সেটা আইনবিদরাই ভালো বলতে পারবে। আমি এসব সন্ত্রাসীগুলার বিচার চাই, শাস্তি চাই। আর যথাবিহিত সম্মান রেখেই বলতে চাই, ঘটনার দিন আমাদের পলিটেকনিক প্রশাসনকে আমি মেরুদণ্ডহীনের মতো দেখেছি। এইসব সন্ত্রাসীগুলোর শাস্তি নিশ্চিত করে আপনারা মেরুদণ্ডীর পরিচয় দিবেন। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আমার ইনস্টিটিউট প্রশাসনের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই ডকুমেন্টটা শেষ করছি। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, সন্ত্রাসী মুক্ত শিক্ষাঙ্গন চাই।